নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। সঙ্গে রয়েছে আমি অভিনন্দা এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী কুনামি। নমস্কার। ঠিক রোজ দিনের মতো আজও চলে এসেছি 4:57 ইঙ্গিত নিয়ে, এবং আজকে কিন্তু ইঙ্গিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। এবং প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব, এই যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে আপনারা জানেন, সমস্ত আপডেট পেয়েছেন, আমরা দিয়েছি। এবং এবারে আলোচনা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। তার কারণ 2016 এসএসসির সমস্ত প্যানেল যখন বাতিল হয়ে যায়, সেই মুহূর্তে তারা পথে নামে চাকরিহারারা, তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি। কিন্তু তারপরেই কিন্তু কোর্টের তরফ থেকে, অর্থাৎ সুপ্রিম রায় কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কাজে বহাল থাকতে পারবে, ঠিক এমনটাই কিন্তু পর্ষদের তরফ থেকেও জানানো হয়। কিন্তু সেখানে কিন্তু ভালো মতো উল্লেখ করা হয়েছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছে তারা স্কুলে যোগদান করতে পারবেন না। এবং সেই বিষয় নিয়েই বলবো, এবারে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার ভাতা দেওয়া নিয়ে। সকলেই জানেন যে রাজ্য সরকার এই ঘটনার পর গ্রুপ ডি এবং গ্রুপ সি তাদেরকে যথাক্রমে 20,000 এবং 25,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু এবারে কিন্তু সেই নির্দেশেই স্থগিতাদেশ দিল, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল বিচারপতি অমৃতা সিনহা। কোনামি, একেবারে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার কিছুদিন আগেই, যে গ্রুপ সি কর্মীদের 20,000 টাকা, গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা করে ও গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। এবং গ্রুপ ডি ও গ্রুপ সি যাদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, 2016 সালের যে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে, তাতে বহু গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের চাকরি চলে গিয়েছে। আর তারপরেই কিন্তু তাদের পরিবার যাতে আর্থিক কোনো রকম সমস্যায় না পড়েন, সেই কারণেই কিন্তু মানবিক দিক থেকে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদেরকে ভাতা দেওয়ার কথা ঘোষণা করে। আর সেই ঘোষণার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মামলা হয়, আর সেই মামলাতেই এবার এই ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। কি কি নোটিফিকেশন দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে দেখুন। রাজ্যের ভাতা বিজ্ঞপ্তি। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করেছিল গত 15ই এপ্রিল। বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। 15ই এপ্রিল নয়, 15ই মে এই বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের ভাতা দেওয়া হবে যথাক্রমে 20 ও 25,000 টাকা করে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিক থেকে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যাতে চাকরিহারা শিক্ষাকর্মীদের পরিবার আর্থিক দুরবস্থার মধ্যে না পড়ে, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক যেমনটা জানাচ্ছিলাম, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15ই মে 2025 শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। তাতে বলা হয়েছে 2016 সালে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন, তারা যথাক্রমে মাসিক 25,000 এবং 20,000 টাকা করে ভাতা পাবেন। রাজ্য প্রকল্পের নাম দিয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এন্টার স্কিম 2025। জানানো হয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল রাজ্যের ভাতা বিজ্ঞপ্তিতে।
এসএসসি দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে বহু গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীর নিয়োগ বাতিল হয়, আর এই চাকরিহারা কর্মীদের জন্য আর্থিক সহায়তা হিসেবে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। সরকারি তরফে জানানো হয়, যাদের নিয়োগ বাতিল হয়েছে অথচ নির্দোষ বলে দাবি করছে তাদের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার, আর সেই সূত্রেই চালু হয় কিন্তু ভাতা প্রকল্প। আর এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। অভিযোগ ওঠে, চাকরি বাতিল হওয়া অবৈধ নিয়োগ প্রাপ্তদের আর্থিক সহায়তা দেওয়া আইনত সঠিক নয় এবং এতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়। আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। অর্থাৎ আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। অভিনন্দন। একদমই, এবং জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক যেমনটা জানাচ্ছিলাম 2016 সালে এসএসসি প্যানেলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি যায়, পরে মধুশিক্ষা পর্ষদের আবেদন মেনে যোগ্য এবং শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বর পর্যন্ত অনুমতি দেওয়া হয় চাকরি করার। কিন্তু এই যে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাদেরকে যে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছিল, এবারে কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আর সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যে যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদানে ঠিক কি পাবে। আর তিনি বলেছিলেন তারা ঘরে বসে থাকবে না টাকা পাবেন, ঠিক এরকমই কিন্তু প্রশ্ন তুলেছিলেন। একদমই ঠিক, তার কারণ এমনি বসে কেন টাকা পাবে, ঠিক প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছিল। সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন, এই প্রশ্নই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা করেছিল। বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বাতিল হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারা প্রাথমিক শিক্ষাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দিতে পারবে না রাজ্য। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ বাবু নমস্কার, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিনন্দা। রাজ্য সরকার এই যে একটি বড় ধাক্কা খেলো, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিলেন যে এই যে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের, সেই নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কি বলবেন? দেখুন, এই ভাতা যবে ঘোষণা করা হয়েছিল নবান্ন থেকে, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, সেদিনই সাধারণ নাগরিক পশ্চিমবঙ্গবাসী বুঝেছিলেন যে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল, এক্সট্রা জুডিশিয়াল ঘোষণা, অর্থাৎ যেটা সংবিধানে সম্মত নয়, যেটা বিচার ব্যবস্থার প্রক্রিয়ার মধ্যে যখন 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল ঘোষণা করা হয়ে গেছে এবং তার পরবর্তী কি কি করতে হবে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে জানিয়েও দিয়েছিল, তখন এই ঘোষণাটা আমরা যারা আইনের ছাত্র নয়, বিচার ব্যবস্থা সম্পর্কে বিশদে জানি না, কিন্তু এইটুকু সাধারণ বুদ্ধিতেই বুঝেছিলাম যে এই ঘোষণাটা একটা বেআইনি ঘোষণা হচ্ছে। এটা আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি একটা অবজ্ঞা করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে সর্বোপরি সংবিধানের বিরোধিতা করা হচ্ছে, এটা আমরা বুঝেছিলাম। এবং সেইটাই আজকে হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা আপাতত স্থগিতাদেশ দিয়ে সেটাকে স্পষ্ট করে দিলেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে একটা নির্বাচিত সরকার, সংবিধানের চৌহদ্দির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকার, সংবিধানের শপথ নিয়ে পথ চলা যাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তারা এই ধরনের এক্সট্রা কনস্টিটিউশনাল কাজ কেন করছে? হ্যাঁ, এটা একটা ভুল বা একটা মিস্টেক এরকম ভাবার কোনো কারণ নেই। এবং যিনি মুখ্যমন্ত্রী ঘোষণাটা করছিলেন, আমাদের রাজ্যের যে সদর দপ্তর, যা আমরা নবান্ন বলে জানি, মুখ্য সচিবালয়, মুখ্যমন্ত্রীর যে সচিবালয় থেকে, এবং মুখ্য সচিবের পরামর্শ নিয়ে, মুখ্য সচিব আজকেও রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি ভোটের ময়দানে 5 বছর অন্তর গিয়ে নির্বাচিত হয়ে আসতে হয় না, তার সেই দায়বদ্ধতাটা নেই, কিন্তু তারও কনস্টিটিউশনের দিকে দায়বদ্ধতা আছে। তিনি পড়াশোনা করে আইএস হয়েছেন, এখন সিনিয়র আইএস হয়েছেন, তার কারণে তিনি মুখ্য সচিব হয়েছেন।
তিনি তো বলতে পারতেন মুখ্যমন্ত্রীকে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা করা উচিত নয়, কিন্তু তিনিও সেটা বলেননি, বা বললেও হয়তো মুখ্যমন্ত্রী সেটা শোনেননি। কোনটা ঘটেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটা খুব পরিষ্কার। এটা কেন করলেন মুখ্যমন্ত্রী? তার কারণটা হচ্ছে আমরা সবাই বুঝেছি। আপনারা বলার সময়, আলোচনার সময় বারে বারে একটা কথা বলছেন যে রাজ্য সরকার হাইকোর্টে গিয়ে ধাক্কা খেলেন, এবং বহু ধাক্কার কথা আমরা গত কয়েক বছর ধরে শুনে আসছি, বহু ধাক্কার কথা শুনে আসছি। ডিএ মামলার ক্ষেত্রে, এসএসসি মামলার ক্ষেত্রে, আরো 5টা ক্ষেত্রে আমরা শুনে আসছি। কিন্তু আমি বলবো রাজ্য সরকার এটা ধাক্কা খাচ্ছে, জেনে বুঝেই ধাক্কাটা খাচ্ছে, এবং ধাক্কাটা তাদের খেতেই হবে। আপনার ভাষায় বলবো ধাক্কা খাওয়া, যে হ্যাঁ তারা ধাক্কাটা খাচ্ছে এবং খেতে তাদের হবেই। কারণ আমরা যেটা সকলেই জানি, না জানার কোনো আর অবকাশ নেই, স্পষ্ট হয়ে গেছে বিষয়টা। এই যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ বাতিল সুপ্রিম কোর্ট করলো, কেন করলো, এটা তো আমাদের সবাই বুঝে গেছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ ইত্যাদি হওয়ার পরে যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কথাটা মানে কি? দুর্নীতি শব্দটা কি এই প্রথম ভারতবর্ষে, প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলো যে দুর্নীতি কখনো কোথাও হয়নি, এই প্রথম এসছে? তা তো নয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে অর্থাৎ রাজ্য সরকার পরিকল্পনা করে এই শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে বাছাই পর্ব এবং নিয়োগ পর্ব, দুটো ক্ষেত্রেই বেআইনি বিভিন্ন রকম কাজকর্ম করছে, এবং সেটা পরিকল্পনা মাফিক সরকারি উদ্যোগে নেওয়া হয়েছে, এবং টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, শিক্ষকতার চাকরি, শিক্ষাকর্মীর চাকরি দেওয়া হয়েছে। এবং এটা একটা কোনো মানে পিয়নের চাকরি নয়, কোনো অন্য কোনো গ্রুপ ডি গ্রুপ সি চাকরি নয়, এটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। অর্থাৎ এই যে চাকরিটা হয়েছে, এটা হচ্ছে তার মানে অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। এই শিক্ষা ক্ষেত্রে যে শিক্ষকের কাজ করবে সে যদি অযোগ্য হয়, তাহলে শিক্ষা ক্ষেত্রে তার কি প্রভাব পড়বে আমরা সব বুঝেছি। অর্থাৎ এটা স্পষ্ট যে টাকার বিনিময়ে দুর্নীতি করে, পরিকল্পনা মাফিক দুর্নীতি করে এই কাজটা নিয়োগটা করা। অম্বিকেশ বাবু, নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা হওয়ার পরও কেন রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল? এর পেছনে রাজ্য সরকারের যুক্তি কি ছিল? যুক্তি আমি সবাই জানি, না যুক্তি তো বোঝার কোনো কারণ নেই। যাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি এবং টাকার বিনিময়ে অবৈধভাবে অযোগ্যকে আমি নিয়োগ করেছি, এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায়ে সেগুলো যখন বাতিল হয়ে যাচ্ছে, সেই তারা তো ছাড়বে না। তাদেরকে তুষ্ট করা, সন্তুষ্ট করা, যে কোনো ভাবে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভের রাস্তায় না যাওয়া, বা যাদের কাছ থেকে টাকা ওরা যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছে গিয়ে না চড়াও হয়, এটাকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের এর ছাড়া কোনো বিকল্প পথ নেই। সেই পথে ওরা হাঁটতে চাইছে। যে আর একটা তো এর মধ্য দিয়ে রাজ্য সরকার কিন্তু একটা জিনিস স্পষ্টত বুঝিয়ে দিতে চাইছে যে তোমরা আইনের চৌহদ্দির মধ্যে, বিচার প্রক্রিয়ার চৌহদ্দির মধ্যে যাই বলো না কেন, আমি আমার মতো করে চলবো। আমি যেভাবে বিগত দিনে চলে এসেছি, আগামী দিনে আমাকে সেই পথেই চলতে হবে। অর্থাৎ আপনি একটা রায় দেবেন, এটা করা যাবে না, আমি ওটা অন্য একটা প্রস্তাব নিয়ে আসবো, আপনি সেটাকে আবার বিরোধিতা করবেন, আবার অন্য একটা প্রস্তাব নিয়ে আসবো। এইভাবে আমি, অর্থাৎ রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবসময় সংবিধান বিরোধী, আইন বিরোধী, আমাদের যে সংসদীয় রীতিনীতি বিরোধী কাজ বরাবর করে আসছে। আগামী দিনে আরো সেটা বেশি বেশি করে করতে বাধ্য হবে। তার নিজের অতীতের ঘটনাবলীগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বা সেগুলোকে ম্যানেজ করার জন্য এই কাজটা তারা করতে বাধ্য হবে। অম্বিকেশ বাবু, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে হঠাৎ করে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো, এই দীর্ঘমেয়াদী নির্দেশ, কি মনে হচ্ছে তাদের জীবনে, অর্থাৎ সেই চাকরিহারা তাদের জীবনে কি প্রভাব পড়তে পারে? শুধু যারা চাকরি হারা হয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী উভয়ই, তারা এবং তাদের পরিবার পরিজনে একটা হাহাকার অবস্থা তৈরি হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা দুর্ভাগ্যজনক হলো, এটাই বাস্তব। এবং তার দিশেহারা, শুধু হাহাকার নয়, তার একটা দিশেহারা, এর পরে কি হবে, কিভাবে এর সমাধান হবে, এই অবস্থাটা সৃষ্টিকর্তা হচ্ছে রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, এরাই এর জন্য দায়ী। কিন্তু এর ফলে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, এটা একটা ছোটখাটো ত্রুটি হয়নি, বিচ্যুতি হয়নি, সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেল। শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, সেই শিক্ষা একটা যেটা অতি প্রয়োজনীয় একটা
মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তারপরে পুরো সমাজটা, একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল। এর প্রভাব কিন্তু আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের প্রজন্মকে আরো বেশ কিছু বছর ধরে এর বইতে হবে, যদি না এই সরকারের খুব দ্রুত পরিবর্তন না হয়। আর যদি সরকার এর পরেও আরো 5 বছর, আরো 20 বছর, 10 বছর থেকে যায়, তাহলে এই জিনিস আরো বাড়বে এবং সমাজ, প্রজন্ম সব আরো ধ্বংস হয়ে যাবে। একদমই অম্বিকেশ বাবু, আরেকটি বিষয় বলবো, যেখানে আজ দেখা গেল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এই বিষয়টিকে সমর্থন করেছেন, অর্থাৎ হাইকোর্টের এই যে নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশিকা যে জারি করা হয়েছে অমৃতা সিনহার বেঞ্চে, তিনি এই বিষয়টিকে সমর্থন করছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, শুভেন্দু অধিকারীর কথা বললে, অবশ্য তিনি এখন বিরোধী দলনেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি 2020 সালে বিজেপিতে গেছেন এবং 21 সালের বিধানসভায় নির্বাচনে তিনি জয়ী হয়ে তিনি বিরোধী দলনেতা হয়েছেন। দলনেতা হয়ে যে কথাটা বলেছেন, সেটা স্বাভাবিক কথা, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু আমার একটা প্রশ্ন কি জানেন তো, আমি মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে কথাটা বলতে চাই, যে এই কথাটা বলার অধিকার কি শুভেন্দু অধিকারীর আছে? নৈতিক অবস্থান থেকে এটা আছে, এবং সাংবিধানিক অবস্থান থেকে তিনি কথাটা বলতে পারেন বিরোধী দলনেতা হিসাবে। আমি নৈতিক অবস্থান থেকে কথাটা এই কারণে বলছি, আমি যে কথাটা একটু উল্লেখ করলাম বলবার সময়, যে 1998 সালে যে দলটা তৈরি হয়েছিল তার নাম তৃণমূল কংগ্রেস। দল তৈরি হতেই পারে, দোষের কিছু নেই। এবং সেই দলে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার একেবারে যোগ্য শিষ্য, যোগ্য তার লেফটেন্যান্ট ছিলেন এই এখন যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কতদিন পর্যন্ত ছিলেন না, 1998 সাল থেকে 2020 সাল। এবং তিনি যে ছিলেন শুধু দলের একজন কর্মী নয়, তিনি কখনো সাংসদ, কখনো মন্ত্রী, কখনো বিভিন্ন রাজ্যের শাসক দলের বিভিন্ন জেলার দায়িত্বে। এবং এই যে দুর্নীতি, চুরি, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এই যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় একা করেননি। তার মন্ত্রিসভা, তার শিক্ষামন্ত্রী, তার শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট কলেজ স্কুল সার্ভিস কমিশন, তার মধ্যশিক্ষা পর্ষদ, তারপরে শিক্ষা দপ্তর নিয়োজিত যে শিক্ষা উপদেষ্টা কমিটি, এরা সবাই মিলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করেছে। এবং এই দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীর নামও যুক্ত হয়ে আছে, রাজ্যবাসী জানে। আর শাসক দলের, এখন রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও জানেন। এবং শাসক দলের অনেক নেতারা প্রকাশ্যে বলে বেড়ান যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে শুভেন্দু অধিকারীও টাকা পয়সা তুলেছেন, পুরুলিয়াতে না বাঁকুড়াতে কোথায় কিভাবে তুলেছেন সেগুলো তো আমাদের জানবার কথা না, আপনাদেরও জানবার কথা না। আপনারা তবু চেষ্টা করলে হয়তো বেশি করে জানতে পারবেন, আপনারা যদি সাংবাদিকতা করেন, করেছেন। অর্থাৎ আমি একসময় ওই চুরি, দুর্নীতি পৃষ্ঠপোষকতা করেছি, শুধু পৃষ্ঠপোষকতা করা নয়, আমি নিজে তার সঙ্গে সংযুক্ত থেকেছি। তার ফলে আজকে এই 26,000 পরিবারের অসহায়, দিশেহারা অবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি এখন বিরোধী দলনেতা সেজে, সাধু সেজে এখন এর সমর্থন করছেন। অমৃতা সিনহার যে আজকে রায় বেরিয়েছে তাকে সমর্থন করছেন। এটা হচ্ছে নিজেকে খানিকটা, দ্বিচারিতা তো বটেই, কিন্তু আমি একসময় চোর, দুর্নীতি, চুরি, দুর্নীতি, টাকা তোলার, চাকরি বিক্রি করার প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আজকে নিজে আমি সাধু হয়ে গেলাম। এটাকে প্রমাণ করার তিনি আপ্রাণ চেষ্টাও করছেন এই বিরোধী দলের হওয়ার মাধ্যমে। অম্বিকেশ বাবু, এই যে 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে এবং 31শে ডিসেম্বর পর্যন্ত যদিও শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, একদিকে রাজ্য সরকার ভাতা ঘোষণার নির্দেশিকা দিয়েছিলেন, এবার সেই ভাতা ঘোষণার নির্দেশিকায়ও অন্তর্বর্তী স্থগিতাদেশ, এই যে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে, সবকিছু মিলিয়ে এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা এবং চাকরি নীতিতে দীর্ঘমেয়াদী কি কি প্রভাব পড়তে পারে এর ফলে? পড়তে শুরু করেছে, পড়তে পারে নয়, বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র সংখ্যা কমে গেছে, শিক্ষক সংখ্যা কমে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, যে কয়েকটা স্কুলে পঠন পাঠন হচ্ছে তাদের পঠন পাঠনের মানের একটা দ্রুত অবনমন ঘটছে। পঠন পাঠনের মূল্যায়নে দেখা যাচ্ছে যে মানে অবনমন ঘটছে, এবং আগামী দিনে এর সমস্যা সমাধানে কোনো দিশা দেখা যাচ্ছে না। যে দ্রুত স্বচ্ছতার মাধ্যমে মেধার ভিত্তিতে তালিকা প্রস্তুত হবে এবং নিয়োগ হবে আগামী 6 মাসের মধ্যে,
তার একটা কষ্ট লক্ষ্য করা যাচ্ছে, তাও কিন্তু করা যাচ্ছে না। দ্বিতীয়ত, যারা কর্মসংস্থানের জন্য অপেক্ষা করে আছে, এই প্রজন্মের যারা যারা স্নাতক মানে গ্রাজুয়েশন করেছে, পোস্ট গ্রাজুয়েশন করেছে, যারা চাকরির জন্য চেষ্টা করছে, তাদের কাছে কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যারা 26,000 নিয়োগ বাতিল হয়েছে, তাদের পরিবারের কাছেও কোনো নির্দিষ্ট দিশা নেই। খুব খুব অমানিসার মধ্য দিয়ে আমরা চলছি। কেন আমি কথাটা বললাম? আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যখন 3রা এপ্রিল এই রায় ঘোষণা করলেন, এবং তারপরে মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে একটা আবেদন গেল সুপ্রিম কোর্টের কাছে যে এখনই যদি সমস্ত শিক্ষকরা স্কুলের বাইরে থেকে যায়, তাহলে সামনের দিনের পঠন পাঠন কি করে চলবে, কিছু আমাদেরকে আপাতত স্কুলে তাদের যাওয়ার অনুমতিটা দেওয়া হোক, এবং তার সঙ্গে কিছুটা মাইনা দেওয়া হোক। এবং সেটা বিবেচনা করে, সঠিক বিবেচনা করে সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে, যারা শিক্ষক, যারা শিক্ষাদানের মধ্য দিয়ে স্কুলটা চলে, তারা যদি সবাই যতদিন না নতুন করে নিয়োগ না হচ্ছে, একটা ভ্যাকুয়াম তৈরি হবে, একটা অচলাবস্থা তৈরি হবে। অতএব তারা স্কুলে যাক এবং ডিসেম্বর অবধি আপাতত তাদেরকে মাইনাও দেওয়া হোক। এবং সেখানে স্পষ্ট এই ঘোষণাও আছে যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এটা আমরা অনুমতি দিচ্ছি না, কারণ গ্রুপ সি গ্রুপ ডির কর্মচারীরা তো আর পড়ায় না, তারা তো অন্য কাজটা করে। তাদের কাজটাও আমি গুরুত্বপূর্ণ নয় আমি বলছি না, কিন্তু শিক্ষকদের মতো অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু তারপরে রাজ্য সরকার যে কাজগুলো করছে, 7ই এপ্রিল একটা ওই কি বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা ডেকে আরো বিভ্রান্ত করা হলো। তারপরে মানে চাকরিহারাদের যে বিভিন্ন আন্দোলন চলছে, সে আচার্য সদনের সামনে, মানে এসএসসি ভবনের সামনে, কখনো শিক্ষা দপ্তর বিকাশ ভবনের সামনে, সেখানে শিক্ষামন্ত্রী বা এসএসসি চেয়ারম্যান যে ধরনের কথা চাকরিহারাদেরকে বলছে, সে বিভ্রান্তমূলক কথা। কখনো বলছে যে আমরা যোগ্য অযোগ্য আলাদা করে বাছাই করে দেবো, আমরা যে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিটের কপি আমরা পাবলিশ করে দেবো, কিন্তু কোনোটাই কিন্তু করছে না। তার মধ্য দিয়ে এসএসসির যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করার প্রসঙ্গে, সেই বিজ্ঞপ্তিতেও কিন্তু সুপ্রিম কোর্টকে নানান ছত্রে সেই বিজ্ঞপ্তিটাও সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে চলে গেছে। এবং না স্থায়ীভাবে, যেমন ওই ভাতা ঘোষণাটাও একটা আইনের বাইরে গেছে, সংবিধানের বাইরে গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে চলে গেছে। সে কারণে হাইকোর্ট স্থগিত করে দিতে বাধ্য হলো ভাতার যে বিজ্ঞপ্তি। ঠিক একইভাবে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগের জন্য, যার জন্য ইতিমধ্যে ফর্ম পূরণের কাজ চলছে, কিন্তু এখানে কিন্তু নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। সেটা আইনজীবী মহলে ঘুরে বেড়াচ্ছে, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা চাকরি হারা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে রায়ে, তারা সেই প্রশ্নটা করছে। এবং খুব সম্ভবত হাইকোর্টে আবার অভিযোগ যাবে, মামলা হবে, রিট পিটিশন হবে। তার ফলে নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হয়েছে বলে আমরা মনে করছি, সেটা হয়তো আবার মুখ থুবড়ে পড়বে। এবং এটা মুখ্যমন্ত্রী চাইছে বলেই হচ্ছে, মুখ্যমন্ত্রী দায়িত্ব। আপনারা একটা জিনিস খেয়াল করুন, আপনি বলার সময় বললেন যে 2016 পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। 2016 আজ থেকে 9 বছর আগের ঘটনা। এই 9 বছর আগে যারা দরখাস্ত করেছিল, তারা যদি তাদের সঙ্গে যারা এই 25 পর্যন্ত গত 9 বছরে যারা যোগ্যতা অর্জন করেছে পড়াশোনা করার মধ্যে দিয়ে, তারাও যদি একসঙ্গে কমপ্লিট করে, সেটা কি বিবেচনাধীন হবে? হওয়ার কথা নয়। এখানে সবাইকে দরখাস্ত করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশটা মান্য করলে যেটা করা উচিত ছিল, যে 2016 সালে যারা দরখাস্ত করেছিল কেবলমাত্র তারাই দরখাস্ত করতে পারবে, তার মধ্যে যারা অযোগ্য বিবেচিত হয়েছে তারা বাদ যাবে, বাকি সবাই দরখাস্ত করতে পারবে। এর বাইরে যদি নতুন করে কোনো বিজ্ঞপ্তি হয়, নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তা না করে রাজ্য সরকার এসএসসি কে দিয়ে যে যোগ্য যে অযোগ্য, যারা 2016 সালে দরখাস্ত করেছিল তাদের সঙ্গে যারা 2025 সাল পর্যন্ত যোগ্যতা অর্জন করেছে সবাইকে দরখাস্ত করার সুযোগ দিয়ে দিয়েছে। এটা তো, এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে। বিশেষ করে যারা অযোগ্য তারা কোনোভাবেই আগামী পরীক্ষায় বসতে পারবে না, তাহলে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ডাইরেকশন আছে। দ্বিতীয়ত দরখাস্ত করা একটা জিনিস, দরখাস্ত করার পরে যে বাছাই পর্ব, সেই বাছাই পর্বের মধ্যে যে 3টে অংশ আছে। কি কি 3টে অংশ আছে না? একটা হচ্ছে রিটিন পরীক্ষা নেওয়া ওএমআর শিটের মাধ্যমে, 2 হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে একটা নম্বর থাকবে, 3 হচ্ছে যে একটা ইন্টারভিউর মাধ্যমে একটা নম্বর থাকবে। 2016 সালে
এই যে বাছাইয়ের যে 3টে ভাগের মধ্যে যে বিভাজন ছিল, সেই বিভাজনটাও কিন্তু বদলে নেওয়া হয়েছে 2025-এর বিজ্ঞপ্তিতে। তাহলে 2016 সালের যারা দরখাস্ত করেছিল, সেই সময় যারা যে বিভাজনের মানে বাছাইয়ের যে ত্রিস্তরীয় বিভাজন ছিল, সেই বিভাজনের মধ্যে দিয়ে গেছিল, তাদেরকে একটা নতুন বিভাজন প্রক্রিয়া নিয়ে যাওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ প্রশ্ন যাদের রয়েছে অম্বিকেশ বাবু, যেখানে একটু জানতে চাইবো যে এই গোটা বিষয় নিয়ে অর্থাৎ এই স্থগিতাদেশ নিয়ে আইনজীবী ফেরদৌস শামীম তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যারা অযোগ্য তাদেরকে ধরে নিয়ে অর্থাৎ সিবিআই যদি তাদের চার্জ করে, তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে চার্জ করে, তবে এর পেছনে কারা কারা রয়েছে, দুর্নীতির পেছনে অনেক নাম উঠে আসতে পারে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কি বলবেন এই নিয়ে? আইনজীবী ফেরদৌস শামীম যে কথাটা বলেছেন তাতে একটা ইঙ্গিত আছে। ইঙ্গিতটা কিন্তু খুব স্পষ্ট, এবং আমি যারা চাকুরিহারা আন্দোলনকারী তাদের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে, তারাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি গেছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, বিস্তারিত কথা হয়েছে। বিস্তারিত কথা তো এখানে বলার অবকাশ নেই। সেই কথার মধ্যে একটা জিনিস খুব স্পষ্টভাবে উঠে এসছে, যেটা আমারও কথা এবং মনে হয় আপনাদেরও কথা হবে। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, আপনারা এটার গল্প কথা নয়, একবারে স্পষ্ট। সেটা সিবিআই তদন্তে রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল, তাদের রিপোর্টের ভিত্তিতে এটা স্পষ্ট হয়েছে। এছাড়া আপনারা জানেন যে একজন সিবিআই এর রিটায়ার্ড ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর উপেন বিশ্বাস, তিনিও তার একটা ভিডিও বার্তায় এই কথাগুলো বলেছিলেন যে চাকরি বিক্রি হচ্ছে, মাধ্যমিক, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে। তিনি নিজেই তখন মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, রাজ্যের শাসক দলের নেতা ছিলেন, তিনি কথাটা স্পষ্ট করে বলেছেন এবং বিভিন্ন চ্যানেলেও সেটা বলেছেন। এটা থেকে যেটা খুব স্পষ্ট যে এই দুর্নীতিটা রাজ্যের শাসক, এবং অনেক এর কারণে তদন্তের প্রক্রিয়া অনেকে গ্রেপ্তার হয়েছে এবং তাদের মধ্যে অনেকে জেলবন্দি হয়ে পরে জামিনে বাইরে আছেন, আবার এখনো অনেকে জেলবন্দি আছেন। আমি দু একটা নাম এখানে আলোচনার স্বার্থে আমাকে বলতে হচ্ছে। আমাদের যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তিনি জেলবন্দি, তার বান্ধবীও জেলবন্দি আছে। মধ্যশিক্ষা পরিষদের যিনি প্রাক্তন চেয়ারম্যান, ঘটনাচক্রে তিনি আমি যে বিষয়ের অধ্যাপক কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন নিউ আলিপুর কলেজে, ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায়, তিনি আজকে জেলে আছেন। এবং এসএসসির যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, ডক্টর সুবীরেশ ভট্টাচার্য, তিনি জেলে আছেন। এবং যে শিক্ষা উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, তার যিনি প্রধান অর্থাৎ ডক্টর শান্তিপ্রসাদ সিংহ, তিনি জেলে আছেন। এবং এসএসসির সচিব বা সেক্রেটারি, তিনি জেলে আছেন, এবং আরো অনেক নেতা জেলে আছেন বা জেলে ছিলেন, পরে জামিন পেয়েছেন। এটা থেকে কি প্রমাণ হয়? এবং ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বান্ধবীর বাড়িতে তার একাধিক হাটে যে কোটি কোটি টাকা, 50 কোটি টাকার অধিক টাকা পাওয়া গেছে, ক্যাশ টাকা সিবিআই উদ্ধার করেছে, এগুলো থেকে কি প্রমাণ হয়? যে একদমই সঙ্গে থাকুন অম্বিকেশ বাবু, আমরা তিনজনের বক্তব্য শুনে নেব। একদিকে ফেরদৌস শামীম, তার সঙ্গে রয়েছে শঙ্কর ঘোষ এবং কুণাল ঘোষ। তারা তিনজনই কি বলেছেন এই গোটা ঘটনা নিয়ে, একে একে আমরা শুনবো তারা কি বলেছেন। সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন, সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন ওয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিটের অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিট রিপ্লাই দেবো 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসলো। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসেবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং। আপনাদের মধ্যে এই সিদ্ধান্ত কেন বেআইনি ছিল? দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তারা স্কুলে যান। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না, তার কারণে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি,
যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার, অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিল। দেখুন, রাজ্য সরকার যখন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই মুহূর্তে এই ভাতা দেওয়ার প্রক্রিয়া নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। স্বাভাবিকভাবেই যারা এই ভাতা থেকে বঞ্চিত হয়েছেন বা এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেও চাকরি পাননি, তাদের মনোভাবও কিন্তু সেই সময় প্রতিফলিত হয় এবং তারা স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থার কাছে যান। হাইকোর্টের রায় সবে দেওয়া হয়েছে। হাইকোর্টের রায়ের পুরো প্রতিলিপি পাওয়ার পরে হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারের এই মনোভাব সম্পর্কে কী ধরনের মতামত প্রকাশ করা হয়েছে তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দেয়। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গিয়েছিল, তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন, তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে হলো রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। আমরা শুনলাম আইনজীবী ফিরদৌস শামীম, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বললেন। একদিকে যেমন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে রাজ্য সরকার এই যে ভাতা দেওয়ার নির্দেশিকা দিয়েছিল সেটি বেআইনি, অন্যদিকে কিন্তু তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি চলে গিয়েছে, যারা চাকরিহারা হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য মানবিক হয়েছেন, আর সেই কারণেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই নিয়ে কিন্তু বলা যেতে পারে এখন রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একদমই, অসংখ্য ধন্যবাদ অম্বিকেশ বাবু আমাদের সময় দেওয়ার জন্য। বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের আলোচনা চলছে এবং চলতে থাকবে। এবং যে বিষয়টি আমি বলছিল যে এবারে কিন্তু তৃণমূলও সেই বিষয়ে তাদের যে বক্তব্য সেটাও পেশ করল তৃণমূলের তরফে কুণাল ঘোষ। একেবারেই একদিকে যেমন বিধায়ক শঙ্কর ঘোষ আমরা শুনলাম তিনি বলছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীও কিন্তু এই নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যদি ভাতা দিতেই হয় তাহলে 16 সালে গ্রুপ সি ও গ্রুপ ডির যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেককে ভাতা দেওয়া উচিত। ওর যদি টাকা বেশি হয়ে থাকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে বলবো দিদি যদি ভাতা দিতেই হয় তাহলে কেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে তাদের দিচ্ছেন, সকলকে দিন, এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যে রাজনীতি করা হচ্ছে এই নিয়ে, তাদের চিহ্নিত করুন কারা এই নির্দেশিকা নিয়ে কোর্টে গেল। অর্থাৎ এই যে ভাতা দেওয়ার যে নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার, সেই নির্দেশিকা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, তাদেরকে চিহ্নিত করার কথা বলছেন কুণাল ঘোষ। বলা যেতে পারে এই যে ভাতা দেওয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ সেটি নিয়েও কিন্তু একেবারে শাসক বিরোধী রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একদমই তাই। এবং যেখানে আমরা একদম শুরু থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি, কারণ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একদিকে যারা চাকরি করতে পারবে, চাকরিটা বহাল থাকতে পারবে ডিসেম্বর মাস পর্যন্ত, কিন্তু অপরদিকে কিন্তু করা নির্দেশ ছিল যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা স্কুলে যোগ দিতে পারবে না। এবং ঠিক তারপরই রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হলো তাদেরকে ভাতা দেওয়া হবে যথাক্রমে 20,000 এবং 25,000 টাকা। কিন্তু তারপরেই সে বিষয়ে মামলা দায়ের হলো এবং তারপরেই কিন্তু এবারে সেই স্থগিতাদেশ আনা হলো। এই নিয়ে আমাদের আলোচনা চলতেই থাকবে। তার আগে নিয়ে ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করছি একেবারে প্রথম থেকে,
গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাজ্য সরকার যে নির্দেশিকা দিয়েছিল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মীদের ভাতা দেওয়ার বিষয়ে, সেই নির্দেশিকার ওপর কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ গ্রুপ সি কর্মীদের যে 25,000 টাকা করে এবং গ্রুপ ডি কর্মীদের যে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য, সেই ঘোষণার উপর, সেই নির্দেশিকায় কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই নিয়ে একেবারে তরজা শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে। এবার আমরা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, যেমনটা আমরা দেখলাম যে চাকরিহারাদের ভাতা নির্দেশিকা খারিজ হয়ে গিয়েছে এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে কি জানালো এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে ভাতা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল সেক্ষেত্রে কি যুক্তি দেখানো হয়েছে? একদমই, দেখো আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতার নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আগেই ঘোষণা করেছিলেন যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 এসএসসি সবার চাকরি বাতিল হয়েছিল, 26,000 চাকরি বাতিল হয়েছিল এবং তারপরে যেটা সুপ্রিম কোর্টের রাজ্যের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিছুটা মানবিক দিক বিবেচনা করে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রাখা এবং তাদের বেতন দেওয়ার কথা বললেও গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা কর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কেননা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগে কিন্তু সব থেকে বেশি দুর্নীতি হয়েছে, সেই কারণে এখান থেকে কোনো কিছু আলাদা করা সম্ভব নয়। তাই গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কর্মীদের চাকরি বাতিল করেন এবং রাজ্যের আবেদনের ভিত্তিতে যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল বা বেতন দেওয়ার যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেরকম কিছু দেয়নি সুপ্রিম কোর্ট নির্দেশ। এমনকি নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবে না বলেও সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়। এবং তারপরে হঠাৎ করে এতদিন চাকরি করার পর, সরকারি চাকরি করার পর হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় ফলে মাথায় আকাশ ভেঙে পড়ে এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী এবং 26,000 যারা ছিলেন প্রত্যেকেরই। সেই জায়গায় দাঁড়িয়ে কারোর হাউস লোন চলছে, কারোর বাচ্চার পড়াশুনোর এডুকেশনের খরচ আছে, বাবা মা বাড়িতে অসুস্থ হতে পারে, বিভিন্ন রকমের লাইবিলিটিস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে চাকরি চলে গেলে এবং যে সুপ্রিম কোর্টের নির্দেশে বেতন ফেরত দিতে হবে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবিক দিক বিবেচনা করে এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন এবং গত মে মাসে সেই মতো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু তারপরেই এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এবং বেআইনি বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা, চাকরি প্রার্থীরা। এবং তাদের যেটা দাবি যে যদি ভাতা দিতে হয় তাহলে যারা পরীক্ষায় বসেছিল, যারা অ্যাডমিট কার্ড পেয়েছিল তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে এবং এইভাবে ভাতা সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতির কারণে যাদের চাকরি চলে গেছে তাদের এইভাবে জনগণের টাকায় সরকারি কোষাগার থেকে রাজ্য ভাতা দিতে পারে না। এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট চাকরি প্রার্থী এবং সেই মামলায় গত সপ্তাহে শুনানি হয় এবং সেখানে রাজ্য সরকারের দিকে একাধিক প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট যে কোথা থেকে এই টাকা দেওয়া হবে, কেন দেওয়া হবে, কেন বাড়িতে বসে বসে যারা বেকার তাদেরকে কেন রাজ্যের কোষাগার থেকে সরকারি টাকা দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, কেন এই যারা যদি টাকা দেওয়াই হয় তাহলে তার থেকে রাজ্য সরকার কি সার্ভিস পাবে, সেই একাধিক প্রশ্নগুলো কেন এত তৎপরতার সঙ্গে এত দ্রুততার সঙ্গে এটা কার্যকর করা হচ্ছে, কোথা থেকে এই টাকা আসবে, এই টাকার পরিমাণ কিভাবে নির্ধারণ হলো, একাধিক প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট এবং দীর্ঘ শুনানি হয়। কিন্তু চূড়ান্ত শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজকে সেই রায়দান দিয়েছে এবং এই রায়দান অবশ্যই যে রায় আজকে এসছে কলকাতা হাইকোর্টে তাতে কিন্তু অবশ্যই রাজ্য সরকারের কাছে ধাক্কা এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মী চাকরি হারিয়েছেন তাদের কাছেও ধাক্কা। আজকে যে বিচারপতি অমৃতা সিনহার যে রায় দিয়েছে তাতে পরিষ্কার তিনি বলেছেন যে রাজ্য সরকার এই যে নির্দেশিকা জারি করেছিল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার, সেটা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে সেই নির্দেশিকা এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন। অর্থাৎ 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকমভাবে এই গ্রুপ সি গ্রুপ ডিদের যে ভাতা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছিল তা দেওয়া যাবে না, পরিষ্কার সেটা জানিয়ে দিয়েছেন। ফলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায় অবশ্যই রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা তো বটেই, কিন্তু সেটা এখন দেখো যে এই তো রায় এসছে, অবশ্যই এটা রাজ্য সরকারের কাছে ধাক্কা এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা একটা কিছুটা
এই টাকার উপর ভিত্তি করে কিছুটা বাঁচার আশা দেখছিলেন, তাদের কাছেও বড় ধাক্কা। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়, এবং তোমাকে আমি যে 19 পাতার আজকে রায় দেওয়া হয়েছে, বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিয়েছেন তাতে 51 নম্বর যে 19 পাতার রায়ের 51 নম্বর প্যারাগ্রাফটা আমি পড়ে শোনাচ্ছি। মানে কোন গ্রাউন্ডে কিসের জন্য কলকাতা হাইকোর্ট এই রাজ্য সরকারের নির্দেশিকাটা বাতিল করছে, একদম পরিষ্কার এই রায়ের 16 নম্বর পাতায় 51 নম্বর পয়েন্ট বা 51 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, বাই দ্য ইমপুইড স্কিম দ্য স্টেট ইজ নট মেকিং এনি প্রভিশন ফর সিকিউরিং ওয়ার্ক. The scheme is also not providing any public assistance to any unemployed candidate. On the contrary, it appears that the state is providing financial assistance to candidates whose job stood terminated by order of the court, as the same was result of cheating. The state would be obliged to make payment to person for rendering their service to the state, paying person gratuitously who are not serving the state but are entire sitting at home or engaged elsewhere, does not appeal to court, permitting the state to proceed with the scheme will tactically support fundamentally activity, cheating or corruption. খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ফলে এখানে যে কথাটা বলছিলাম যে কলকাতা হাইকোর্টের আজকে যে রায় অমৃতা সিনহা বিচারপতি, সেই রায়ের 51 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কার বলা হচ্ছে যে স্কিমের মাধ্যমে এই টাকা দেওয়া হচ্ছে, সেই স্কিমের মাধ্যমে কোনোভাবেই বেকারদের আনএমপ্লয়েড ক্যান্ডিডেটদের এইভাবে আর্থিক সাহায্য দেওয়ার প্রভিশন নেই। এবং যে কথাটা আগের দিনও বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে সরকার টাকা দেবে, তার বিনিময়ে সরকার কি সার্ভিস পাবে তাদের থেকে, সেই সদুত্তর কিন্তু ছিল না রাজ্যের কাছে। রাজ্য বারবার যেটা বলেছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে হঠাৎ করে চাকরি চলে গেছে এতজনের, ফলে একটা মানবিক দিক বিচার করে, তাদের প্রত্যেকের সংসার আছে, সেই মানবিক দিকটা বিচার করে রাজ্য সরকার এই টাকাটা লেবার ডিপার্টমেন্টের একটা স্কিম থেকে দিচ্ছে। কিন্তু যে রায় আজকে এসছে তাতে কিন্তু কলকাতা হাইকোর্ট বলছে যে এই স্কিমেতে আবারও বলছি লাইনটা, দ্য স্কিম ইজ অলসো নট প্রোভাইডিং এনি পাবলিক অ্যাসিস্ট্যান্স টু এনি আনএমপ্লয়েড ক্যান্ডিডেট। ফলে এই যে স্কিম, এই স্কিমের মাধ্যমে কোনো আনএমপ্লয়েড অর্থাৎ বেকার প্রার্থীকে কোনোভাবেই আর্থিক সাহায্য দেওয়ার প্রভিশন কিন্তু এই স্কিমেতে কোথাও বলা নেই বলে একদম কলকাতা হাইকোর্ট তারা অর্ডারে পরিষ্কার করে দিচ্ছেন। ফলে সেই জায়গাতেই প্রশ্ন যে এখানেই যেটা মামলাকারী যারা ছিল তারা দাবি করেছিল যে এটা রাজ্য সরকার করতে পারে না, এবং ফলে এটা নিয়ে অবশ্যই রাজনৈতিক তরজা শুরু হবে এবং শুরু হয়েছে। যখনই এই মামলা দায়ের হয়েছিল তখনই কিন্তু রাজ্যের শাসক দল কিন্তু পরিষ্কার বলেছিল যে এরা প্রথমে চাকরি খেয়েছে, তারপরে এরা একটা ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতাটাও বন্ধ করার জন্য চক্রান্ত করছে, এদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিন্তু মানুষের চাকরি খাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে স্কিম, এই যে রায়, সেটা অবশ্যই রাজ্যের কাছে বড় ধাক্কা এবং গ্রুপ সি গ্রুপ বি কর্মীদের কাছে অবশ্যই বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানবিক দিকটাও যেটা রাজ্য সরকারের বক্তব্য যে মানবিক দিক বিবেচনা করে করা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে, সুপ্রিম কোর্টের অবজারভেশনটা তোমরা যদি মনে করি বা আমরা যদি খেয়াল করি, সেখানে কিন্তু প্রাক্তন চিফ জাস্টিস কিন্তু পরিষ্কার বলছেন, ডিওয়াই চন্দ্রচূড় বা সঞ্জীব পরিষ্কার কিন্তু প্রাক্তন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন এই রায় দিতে গিয়ে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে পরিমাণের দুর্নীতি হয়েছে তাতে তারা বাধ্য হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির টোটাল প্যানেলটা বাতিল করে দিতে। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে থেকে কোনো যোগ্য অযোগ্য বাঁচা সম্ভব নয়, কেননা পাহাড় প্রমাণ দুর্নীতি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে হয়েছে, যতটা না নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে হয়েছে। এবার যা এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের আজকের যে রায়, সেই রায়ের পরে তারাও কিন্তু তারা বলছেন এটা হওয়ার ছিল। বলছেন আমরা যখন তাদের কাছে পৌঁছেছিলাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কলকাতা এই হাইকোর্টের এই রায়টা তাদের জীবনে আরও কতটা অন্ধকার নামিয়ে আলো, তারা বলছেন যে এটা ভবিতব্য ছিল, কেননা তাদের দাবি ছিল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে যারা যোগ্য তাদেরকেই রাজ্য সরকার ভাতাটা দিক। প্রশ্ন এখানে কিন্তু একাধিক সংশয়, তাহলে প্রশ্ন আবারও উঠবে তাহলে কুরাবি যে
এই যদি গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে থেকে যোগ্য অযোগ্যটা বাছা যেত, তাহলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই মন্তব্য করতো না যে এত পরিমাণে সর্বাত্মক দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে হয়েছে, তাই তারা গোটা গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলটা বাতিল করছেন। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা যাদের আজকে আরও তারা অন্ধকারে চলে গেলেন এই কলকাতা হাইকোর্টের রায়ের ফলে, তারা বলছেন এটা ভবিতব্য ছিল, কারণ তারা নাকি সরকারের কাছে দাবি জানিয়েছিল যে যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে, এবং তারা সংখ্যাও বলছেন 3,394 জন গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে, এই তারা দাবি করছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে তারা যোগ্যের সংখ্যা হচ্ছে 3,394 জন। এবং সেই কথা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা জানি, যখন নবান্নে সভাঘরে যখন এই গ্রুপ সি গ্রুপ ডিদের নিয়ে বসেছিলেন দীঘা থেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে ভার্চুয়ালি তিনি কথা বলেছিলেন এবং সেখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন যে 25,000 টাকা এবং 20,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু যারা চাকরি হারিয়েছেন, যারা আরও অন্ধকারে চলে গেলেন কলকাতা হাইকোর্টের এই রায়টা হওয়ার পরে, তারা কিন্তু বলছে যে তারা রাজ্যের কাছে বারবার দাবি জানিয়েছিলেন যে যারা যোগ্য তাদেরকেই ভাতাটা দেওয়া হোক, যদি অযোগ্যদেরও ভাতা দেওয়া হয় তাহলে কিন্তু আইনি মামলা হবে, আবার আইনের জটিলতা তৈরি হবে, আবার এই রাজ্যের এই সিদ্ধান্ত কিন্তু চ্যালেঞ্জ হবে। তারা বারবার করে রাজ্যকে নাকি সতর্ক করেছিল যে যোগ্যদেরই, খালি যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের ভাতা দেওয়া হোক। সেক্ষেত্রে তারা সংখ্যাটাও স্পেসিফিক করেছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে তাদের হিসাবে যোগ্য চাকরি হারার সংখ্যা হচ্ছে 3,394 জন। এই 3,394 জনকেই ভাতাটা দেখাচ্ছে 3,300 কত তুমি বললে এই সংখ্যাটা, সেক্ষেত্রে তারা কি করে এই সংখ্যাটা বুঝতে পারছে বা তারা কি করে এই সংখ্যাটা সামনে আনছে? তাদের যেটা দাবি যে এটা তারা হিসাব করেছে, তারা জানে, তাদের কাছে এই সংখ্যা নাকি আছে। কিন্তু আমরা সেটাও জিজ্ঞেস করেছিলাম তাহলে আপনারা সুপ্রিম কোর্টকে এটা বলেননি কেন? বলতে সুপ্রিম কোর্টকে বলা হয়েছিল এবং সিবিআই এর পক্ষ থেকেও সুপ্রিম কোর্ট বারবার চেয়েছিল লিস্ট, কিন্তু সিবিআই লিস্ট দেয়নি, কমিশন লিস্ট দিতে পারেনি, রাজ্য লিস্ট দিতে পারেনি। ফলে লিস্ট দেবে এখানে হচ্ছে অথরিটি, হচ্ছে নিয়োগের অথরিটি, নিয়োগকর্তা হচ্ছে কমিশন, স্কুল সার্ভিস কমিশন, লিস্টটা তাদের দিতে হবে। তারা যদি এইটা দিতে পারতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। তারপরেও তারা আশাবাদী হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক নির্দেশের সিদ্ধান্তে, কিন্তু তারা পাশাপাশি এটা সতর্ক করেছিল যে যদি সবাইকে ভাতা দেওয়া হয় তাহলে কিন্তু আবারও কিন্তু মামলা হবে এই রাজ্যের এই ভাতাকে চ্যালেঞ্জ করে। তারা সেই আশঙ্কার কথা বলছেন যে আমরা এই আশঙ্কা অনেকদিন আগে থেকেই করছিলাম, আমরা সেই জন্য বলেছিলাম যে যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকেই ভাতা দেওয়া হোক, তাহলে কোনো আইনি জটিলতা তৈরি হবে না। কিন্তু রাজ্য যতজনের চাকরি বাতিল হয়েছে তাদের দাবি যে গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে সবাই যোগ্য এমনটা তো নয়, প্রচুর অযোগ্য আছে। ফলে এই ভাতাটা প্রচুর অযোগ্য চাকরিহারারাও পাচ্ছেন, ফলে তারা কেন পাবে? ফলে সেই জায়গা থেকেই তারা আশঙ্কা করেছিলেন যে আমরা আলোচনা করলাম যেখানে রাজ্য সরকার এক প্রকার ধাক্কার মুখে, এবং ঠিক সেই রকমই দেখলাম যেখানে বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু স্থগিতাদেশ দিয়েছেন, অর্থাৎ এই নির্দেশে দিয়েছেন আপাতত সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা সেই ভাতা পাচ্ছে না। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবারে কিন্তু আমরা সরাসরি চলে যাব পরবর্তী যেই আলোচনা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে আপনাদের জানিয়ে রাখবো এই অন্তর্বর্তী নির্দেশিকা অনুযায়ী কিন্তু আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। অর্থাৎ এই 26শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তী নির্দেশিকা জারি থাকছে এবং 26শে সেপ্টেম্বর পরবর্তী শুনানি রয়েছে এই মামলাটি। অর্থাৎ এই চাকরিহারাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তী 26শে সেপ্টেম্বরই কিন্তু বোঝা যাবে পরবর্তী শুনানির পর।